নিতু মাহবুবের ডায়েরি, লেখিকা ত্রিধা আনিকা, পর্ব ৫। মাহবুব সামনে রাখা ট্রাভেলিং ট্রলিটাতে সজোরে একটা লাথি মারল। এক গ্লাস দুধ গরম করে তাতে বিষ মিশিয়ে দিয়ে খাই, খেয়ে তারপর গোসল করি। মৃত্যুর পরের গোসল একসঙ্গে হয়ে গেল। কাফন থাকলে দে, গোসল সেরে পরে ফেলবো। গোলাপ জল আগরবাতি ঘরে আছে? না থাকলে ড্রাইভারকে পাঠিয়ে দে, নিয়ে আসুক। মাহবুব টেবিলে রাখা ফুলদানিটাও মেঝেতে ফেলে দিল। নিতু ফুলদানিটা তুলে রাখলো, ফুলের স্টিকগুলো যত্ন করে সাজালো। এরকম ভাঙাভাঙি করতেই ছুটে এসেছেন বুঝি? ভাঙাভাঙি আমি করি? আমি? বিয়ের ৫ মাস ২৮ দিনের মাথায় তুই আমাকে বলছিস ডিভোর্সের কথা। তুই বলেছিস, তোর মুখ দিয়ে বেরিয়েছে ইতিহাসের সবথেকে ভয়াবহ ভাঙা শব্দ ডিভোর্স। মাহবুব সোফায় ব্যাকপ্যাকটা নিয়ে মেঝেতে আছাড় মারল। নিতু ব্যাকপ্যাকটা মেঝে থেকে উঠিয়ে রাখলো। রাগের বদলে তার হাসি পেয়ে যাচ্ছে। একটা মন চাইছে ব্যক্তিত্ব বজায় রাখ নিতু, রেগে থাক। আর একটা মন বলছে, মন খুলে হাস নিতু, এই লোকের ঝগড়ায় তুই হেসে কোটি কোটি হবে বলেই তো করুণাময় বর হিসেবে দিয়েছেন তোকে। তুই আমাকে বলেছিস অন্য কেউ হলে নাকি আমায় বিয়ের দিনই ডিভোর্স করে দিত। তো তুই দয়া দেখাচ্ছিস কেন? দে, ডিভোর্স করে দে। আমি সোজা রাস্তায় হয়ে যাই। আমি তো তোর পায়ে ধরে কাঁদছি না। আমার বর করে সঙ্গে রাখ নিতু। আমার বর করে সঙ্গে না রাখলে মরে যাব। আমার সেবা করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সাজছিস কেন? ঘরে চলুন মাহবুব ভাই, আমরা ঘরে গিয়ে না হয় কথা বলি। কোনো ঘরে যাওয়া যায়নি, কথা সব এখানেই হবে, এখানে হিয়ার ইন দিস প্লেস। কি বলছিলি তুই? আমি অমানুষ? আমি দেশের ডিফেন্সে আসি। আরে দেশের জন্য যে কোনো সময় প্রাণ দিতে প্রস্তুত আমরা। আমাদের রক্তে দেশ আর দেশ রক্ষা। হোয়েন ইউ আর কাট উইথ ব্লেড অ্যান্ড গ্রিন, লাল সবুজ আমাদের শরীরের শিরায় বইছে, সেই মানুষ আমরা। আপনি কথার মাঝখানে ইন জেনারেল ডিফেন্সকে কেন টানছেন? আপনার বিমান বাহিনীকে তো আমি কিছু বলিনি কখনো। আমাদের দুজনের ব্যাপারে রিভিউটালিং হবে শুধু পার্সোনালি। যা বলার একলা বলুন। মাহবুব ধপ করে সোফায় বসে পড়ল। পায়ের উপর পা তুলে মাথার ক্যাপটা দূরে ছুঁড়ে ফেললো। সোফার কুশনটাও নিয়ে আছাড় মারল মাটিতে। ওকে ফাইন, কথা আমার একাই হবে। তুই আমাকে কি বলেছিস? আমার শিক্ষা দীক্ষা নেই। আর তোর কি শিক্ষা? ডিভোর্সের শিক্ষা? বরকে আদর না করার শিক্ষা? বরকে দূরে সরিয়ে রাখার শিক্ষা? বরকে ফোনে চুমু না খাওয়ার শিক্ষা? বরকে রোমান্টিক মেইল না পাঠাবার শিক্ষা? একটা মেইলে লিখেছিস আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, কিংবা আপনার বুকে মাথা রাখতে ইচ্ছা করছে, কিংবা আমার ওই আদরটা এখনই লাগবে? লিখেছিস? লিখিসনি। আমি মেইল পাঠালে বলেছিস আমি অশ্লীল কথা লিখি, আমার রুচি নিচু। তুই তো তোর উঁচু রুচিতে ভালোবাসার কথা লিখে আমায় দেখিয়ে দিতে পারতি কি লিখতে হয়। কই, লিখিসনি তো। নিতু মনে মনে বলল, ভালোবাসার কথা আমি আপনাকে কখনোই লিখতে পারবো না মাহবুব ভাই, কখনোই না। আমি খুব ব্যস্ত ছিলাম মাহবুব ভাই। ব্যস্ততা? আরে আমি জানি, সময় থাকলেও তুই লিখতি না তো আমায়। আসলে তোর মন তো আমার প্রতি নেই। আমি ভালো ছেলে, তোর বাড়ির লোক সোনা করে গলায় ঝুলিয়ে রাখে। আর তোর তো সহ্য হয় না, হিংসে করিস তুই আমায়। আমি আপনাকে হিংসে করি? শুধু কি তাই? ভিনদেশে আমায় তো আর হাত বাড়িয়ে গলা টিপে মারতে পারবি না। আর তুই জানিস আত্মহত্যা আমি করব না। তাই তুই ফন্দি করলি আমার খাওয়া দাওয়া যাতে বন্ধ করে দিতে পারিস। না খেয়ে ধুকে ধুকে মরবো আমি। ব্যাস, তুই বেঁচে গেলি। দুনিয়ায় তখন তোর একলা রাজত্ব। এরপর তুই আবার বিয়ে করবি, বরের সঙ্গে ঘুরে বেড়াবি, আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে এক আইসক্রিম দুজনে চেটে পুটে খাবি। ওর মুখে ডিএনএ যাবে তোর মুখে, তোরটা ওর মুখে। দয়া করে চুপ করুন, বড় চাচি শুনবেন। শুনুক। তুই করতে পারবি আর আমি শোনালেই দোষ? সবাই চেনে তো তোকে, তুই কেমন জানে না ভেবেছিস? তোর ভয়ে তোকে কেউ কিছু বলে না। সবাইকে তো জিম্মি করে রেখেছিস। ভালো রেজাল্ট তোর, গুছিয়ে কাজ করছিস, পাওয়ার বেড়ে গেছে, ব্যাস। নিতুর এবার সত্যি সত্যি মেজাজ খারাপ হয়ে গেল। উল্টো পাশের হাসো বলা মনটাও রেগে গেল। এত ঝগড়া একটা মানুষ নিজের স্টকে রাখে কি করে? নিতু হাল ছেড়ে দিয়ে সোফায় বসলো। মানুষটার কথার স্টক কতক্ষণে ফুরোয় কে জানে। তুই কি ভেবেছিস তোর কথায় দুঃখ পেয়ে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি? নো,
এরপর থেকে আমি বরং 4 বেলা খাওয়া দাওয়া করেছি। মেইন মিল 4 বার, সাপ্লিমেন্টারি আরও 3 টাইমস, 2 টাইমস এক্সারসাইজ। আমি তো জানি তোর সঙ্গে শক্তিতে লড়তে হবে। তুই তো চাসই আমার পায়ের তলায় পিষে মারতে। নিজেই স্কার্ট পরে ঘুরে বেড়াবি, গাছের ফুল ছিঁড়ে খোপায় গুজে গান গাইবি, আর আমায় বলবি ডিভোর্সের কথা। আরে যা না, দেখি না ডিভোর্স কী করে দিস তুই। দেশের কোনো আদালত তো ডিভোর্সের পিটিশন নেয় দেখবো আমি। আপনার মনে হয় আপনাকে ডিভোর্স করতে আমায় আদালতে যেতে হবে? আমি চাইলে এই মুহূর্তে এখানে বসে আপনাকে ডিভোর্স করতে পারি। করব, দেখবেন। মাহবুব দুম করে কিল মারল টি টেবিলের কাছে। তোর এই ঘরে বসে ডিভোর্স আমি মানি না। আইন বলে তো কথা আছে নাকি? তুই কি আইনের বাইরে? আইনের চোখে সবাই সমান। চুনোপুটুও যা, সরপুটুও তা। দিনের পর দিন তুই আমায় ভয় দেখিয়ে যে ভুগিয়েছিস, তার বিচার আগে হবে, এরপর অন্য বিচার। দুনিয়া দেখুক ইতিহাসের সবথেকে থ্রিল্ড কোর্টরুম ড্রামা, জানুক এক নিপীড়িত স্বামীর জ্বলে পুড়ে ছাই হওয়ার কথা। মাহবুব কথা চলতেই থাকলো। নিতু ঠান্ডা স্বরে বলল, আর কথা না বাড়িয়ে ঘরে আসুন। আমি ঘরে যাব না, আমি তো ডিভোর্স দেখব আগে। আমায় বলে কি আমার বিবেচনা বুদ্ধি নেই। বাংলাদেশ বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্টকে তুই বলিস বিবেচনা নেই? তার মানে কি বাংলাদেশ এয়ারফোর্স আমায় নিয়োগ দিয়ে ভুল করেছে? পুরো বাংলাদেশের সিস্টেমকে তুই কোশ্চেন করছিস? আর তুই যে ডিভোর্সের ক্ষমতা দেখালি, সেক্ষেত্রে তো তোর বিবেচনা কি? মাহবুব আবারও কিল মারল টেবিলের কাছে। হাত কেটে গেল এবারে। নিতু কিছুক্ষণ তাকিয়ে থেকে কাছে গিয়ে হাতটা চেপে ধরল। মাহবুব এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। নিতু আবারও হাতটা টেনে নিল। মাহবুব আবার হাতটা টানতেই নিতু চোখ রাঙিয়ে তাকালো। মাহবুব পুরো দমে গেল তাতে। নিতুর চোখ রাঙানি তার কলিজায় গিয়ে বিঁধে। চুপ করে ঘরে আসুন, আমি কিন্তু দ্বিতীয়বার আর বলবো না। মাহবুব পেছন পেছন হাঁটতে লাগলো নিতুর। ভাবিস না তোর ঘরে যাচ্ছি বলে তোর কথাগুলো আমি মেনে নিচ্ছি। তোর মতো বউজার জীবনে তার হাতের রক্ত আর কি, তার বুকের রক্তই তো ঝরছে দিন রাত। কত রক্তের স্রোত বইল, কত নদী উপচে পড়ে সাগর হলো, তার তো কোনো হিসেবই নেই। নিতু চোখ রাঙিয়ে আবার তাকালো। চুপ, একদম চুপ। চুপ মানে? আমার কত টপিক এখনও বলার বাকি। তুই আমার ফ্রিডম অফ স্পিচ নিবি নাকি? একটা মানুষের বলার অধিকার থাকবে না? নিতু হতাশার নিঃশ্বাস ফেলল। মানুষটা এতদিনের সব ঝগড়ার টপিক জমিয়ে নিয়ে এসেছে। নিতু শিওর খুঁজলেই পাওয়া যাবে পকেটে করে সবটা কাগজে লিখে নিয়ে এসেছেন। কথা যা আছে ঘরে গিয়ে বলবেন, এখন চুপ। নিতু ঘরে এসে ফার্স্ট এইড বক্স বের করলো। তুলোতে ওষুধ নিয়ে ড্রেসিং করতে করতে জিজ্ঞেস করলো, আপনি সিগারেট খেয়েছেন নাকি? বেশ করেছি, খেয়েছি। কেন, সিগারেট খেলে তোর কি? আমার ঠোঁটে আমার মুখের সঙ্গে কি তোর কোনো লেনা দেনা আছে? বল, আছে? কখনো নিজে থেকে চুমু খেয়েছিস আমার ঠোঁটে? যতবার আমি চুমু খেয়েছি ঠোঁট সরিয়ে নিয়েছিস। মাহবুব হাঁ করে নিঃশ্বাস ছাড়ল তোর নাকের কাছে। সিগারেটের গন্ধ দেখাস? পেয়েছিস গন্ধ? বল, পেয়েছিস? 7 দিনও যদি ব্রাশ না করি মুখে কোনো গন্ধ পাবি না। দাঁত দেখ, কোনো দাঁতে কোনো কাহিনী নেই। তোর যেন কয়টা দাঁতে ফিলিং? আমি মুখে বলিনি গা থেকে গন্ধ পেয়েছিস সিগারেটের। গায়ে গন্ধ নাকি? মাহবুব নিজের গায়ে শুকলো। আমতা আমতা করে বলল, অন্য কেউ হয়তো পাশে দাঁড়িয়ে খেয়েছে, তখন হয়তো। নিতু রক্ত ঝরা জায়গাটা ভালো করে ড্রেসিং করলো। তার ইচ্ছে করলো 2 হাতে কিছুক্ষণ এলোপাথারি চড় দেয় মানুষটাকে। দেশে এসে চোখের একটা পলকও কাটলো না, অথচ হাত কেটে ফেলা হয়েছে। মনের মধ্যে সবসময় যুদ্ধ আর হানাহানি চলছেই। যা চাইছে সোজা করে কোমল করে বলবে তা না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা। আরে বাবা, কথা তো নিতুও বলতে জানে, এর থেকে 1000 লক্ষ গুণ বেশি জানে। কিন্তু নিতুর এত এনার্জি নেই ফালতু ঝগড়া করার। কথায় কথায় ডিভোর্স দিবি? দে ডিভোর্স। আমি তোকে 1000 বার বিয়ে করব, 1,00,000 বার বিয়ে করব। কতবার তুই ডিভোর্স দিতে পারিস দেখব আমি। হাত ছাড়। ড্রেসিং করছিস না রক গুটিয়ে রক্ত বের করছিস? মনে হচ্ছে যা কাটেনি তারও 3 গুণ করে তুই কেটে দিচ্ছিস। তোর বাপ চাচা সারা বছর টাকা কামায়, অথচ ড্রয়িং রুমে টি টেবিলের গ্লাস 2 টাকার। হাত রাখার আগেই ভেঙে যায়। কোথা থেকে কিনে বলতে এইসব? আপনি হাত রাখেননি, আপনি ওটাতে কিল মেরেছেন মাহবুব ভাই। কিল মারলাম আর ভেঙে গেল? হাত ছাড়, তোকে হাতে ওষুধ দিতে হবে না। তুই তোদের টি টেবিলের কাজ জোড়া দে গিয়ে। যা, আমার হাতের চেয়ে বেশি দরদ তো তোর টেবিলের জন্য। যা গিয়ে টেবিলের কাজটাই মলম ঘষ। ডক্টর লাগলে ডেকে ফেল, কাজ কনসালটেন্সি করে এমন কাউকে ডাক।
সব থেকে ভালো হয় কাজ ফ্যাক্টরির কাউকে অ্যাপয়েন্টমেন্ট করলে। নিতু ওষুধ ফেলে উঠে দাঁড়ালো। রক্ত খুব বেশি ঝরছে, স্টিচ লাগবে কিনা কে জানে। মনে হচ্ছে ডক্টরই ডাকতে হবে। যাচ্ছিস কোথায়? আমাদের টেবিলের কাছের জন্য ডক্টর ডাকতে যাচ্ছি। নিতু বাইরে এসে আফরোজাকে ডাকলো। তার হাত কেটে গেছে চাচি, মনে হচ্ছে স্টিচ লাগবে। আমি ডক্টরকে ফোন করে দিচ্ছি, আপনি প্লিজ একটু তার কাছে গিয়ে বসুন। 2 মিনিটের মধ্যে বাড়ি শুদ্ধ সবাই ছুটে এলো। কিছুক্ষণের মধ্যে ডক্টর চলে এলো। স্টিচ লাগলো না, তবে ডক্টর হেভি ব্যান্ডেজ করে দিয়ে গেলেন। মাহবুব এক ফাঁকে নিতুকে শোনালো, স্টিচ তো লাগবে না আমার, জানতাম তো, আমার বয়স কম তো, কাটা তো এমনিই জুড়ে যাবে। বুকের ভেতরের কত বড় কাটা কাটুনি এমনি মলম ছাড়া ওষুধ ছাড়া সারছে, আর এ তো অল্প। বুকটাই কেটে যাওয়া তো আর এত অল্প না। নিতু চুপ করে শুনে গেল। সালমা খুব বকলেন নিতুকে, ছেলেটা আসতে না আসতেই রক্ত ঝরালি নিতু, বাবার মতো চিড়ে ফেলার স্বভাব পেয়েছিস। তোর বাবা আমার মন চিড়েছে সারা জীবন, এখন তুই শুরু করেছিস। ভাগ্য করে এমন বর পেয়েছিলি। নেহাত ঠান্ডা মাথার ছেলে বলে এমন মানিয়ে চলছে। এমন পানির মতো মানুষ তাও তোর পোষায় না, তাই না? তোমার মনে হয় তিনি পানির মতো? মনে হওয়ার কি আছে, যা সত্যি তাই বলছি। ছেলেটা শুধু পানি না, কোমল রকমের ঠান্ডা পরিষ্কার পানি। ছেলেটার মনটাও ওরকম স্বচ্ছ। আমি মাথায় হাত রাখতেই বলল, এত আদরে যে মাথায় হাত রাখেন আমার, আমি কি দিয়ে আপনার আদরের জবাব দিই? এত ভালোবাসার ঋণ তো শতবার জন্মালেও শোধ করতে পারবো না। এত ভক্তি ছেলেটার মধ্যে। তুই ওর থেকে কিছু শিখিস না কেন রে নিতু? ছেলেটার মহানুভবতা তো একটু নিজের মধ্যে আনতে পারিস। নিতু দীর্ঘশ্বাস ফেলল। এই লোকের জন্য সে দিনকে দিন ভিলেন হয়ে যাচ্ছে নিজের ফ্যামিলির কাছে। পুরো ফ্যামিলির জন্য মানুষটা মন খুলে করে দিচ্ছে। নিতুর বেলায় সমস্ত গো ধরে থাকা। নিতু অধৈর্য স্বরে বলল, মা শোনো, এভাবে গুণগান করলে আমি তো এই মহান পুরুষকে নিয়ে বাস করতে পারবো না। তোমরা তো দেখছি আমাকে চোখেই সহ্য করতে পারছো না এখন। মাই গড নিতু, এর মধ্যে তুই বাস করা টেনে এনেছিস? কয়দিন বাস করেছিস? কয়দিন? তোর বাপের মতো ভেড়ার সঙ্গে আমি এত বছর ধরে বাস করছি, তাও একটা বড় করে নিঃশ্বাস ফেলেনি। আর এমন খাঁটি মানুষ পেয়ে তুই 2 দিন বাস করে ক্লান্ত হয়ে গেলি? তুই তো পেয়েছিস বাপের ধাত, গা ভর্তি ভেড়ার লোম, স্বভাবেও ভেড়া। শুধু মুখ দিয়ে আওয়াজটাই বের করিস না শুধু। যা খাবার নিয়ে যা, ছেলেটা কিছু খায়নি এখনো। মা আমি পারবো না। পারবি না মানে? আমার খুব ঘুম পেয়েছে মা, এমনিতেই কাঁচা ঘুম ভেঙে মাথা ধরে আছে। আমি তোমার ঘরে শুব, তোমাদের খাঁটি ছেলেকে তোমরা খাবার দাও। ডেকো না আমাকে, আমি নেই খাঁটি সোনার সঙ্গে। নিতু সত্যি সত্যি মায়ের ঘরে এসে শুয়ে পড়ল। এই যে মানুষটা এতদিন ছিল না, প্রতিটা মুহূর্তে সে কাছে পাবার জন্য মরছিল। এখন যখন কাছে এসেছে, এখন সে দূরে থাকবে বলে ছটফট করছে। তবে কি কাছে দূরে সবসময় একটা বিপরীত অনুভূতি বয়ে বেড়ানোর নাম ভালোবাসা? নাকি নিতুর ভালোবাসার মানুষটাই ভালোবাসার বিপরীতে চলে যায় সব সময়? কিছুক্ষণের মধ্যে আফরোজা নিতুকে ডাকতে চলে এলেন। নিতু, নিতু। কি ব্যাপার নিতু, এখনো ঘরে যাওনি? এখানে শুয়েছ কেন? তোমার মাথা ধরেছে, বলনি কেন আমায়? নিতু মুখের উপর চাদর টেনে দিল। আফরোজা নিতুর পাশে বসলেন বিছানায়। অভিমান যদি শারীরিক অসুস্থতা দিয়ে লুকানো যেত রে মা, তবে এই পৃথিবীর সব মানুষই সারা বছর অসুস্থ হয়ে পড়ে থাকতো। উঠে ঘরে যাও তোমার। তিনি তো ব্যান্ডেজ হাতে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তোমায় খুঁজছেন। আমি খাবার দেব বলতেই বলল, খাওয়া হয়ে গেছে আমার আন্টি, দয়া করে নিতুকে ডেকে দিন। খাবারের ধন্যবাদটা দিয়ে চলে যায়। আমার জন্য ঘর ছেড়ে যেতে হবে না, ঘর আমি ছাড়বো। আমি তো ওর ঘরের মানুষ নই। কিন্তু চোখ বন্ধ রেখে বলল, বড় চাচি, আপনার কি মনে হয় না শুধু কথার জন্যই তার একটা ডিভোর্স প্রাপ্য? তাকে এক্ষুনি ডিভোর্স করে দেওয়া উচিত। আফরোজা খুব হাসলেন। বেচারা, তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসলো বলে এই দাম? জীবনের সব রাগ অভিমানে তোমার জন্য ভুগছে, আর তুমি কিনা পৃথিবীর সব থেকে নিষ্ঠুরতম বিচার দেখাচ্ছ। আমাকে তিনি জীবনের থেকে বেশি ভালোবাসেন, সেটা আমি ছাড়া বাকি সবাই জানে। ব্যাপারটা অদ্ভুত না? আমাকে ভালোবাসেন আমি জানি না, আর এই যে তুমি তাকে তোমার জীবনে সব থেকে বেশি দাম দাও, তোমার জীবনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় সেটা মাহবুব ছাড়া আমরা সবাই জানি। এটাও তো কম অদ্ভুত না, তাই না? উনি দেশে আসবেন সেটা আমি ছাড়া সারা দুনিয়া জানে। আমায় বললে কি হতো?
তোমায় চমকে দিতেই তো এই আয়োজন। ওর তো টিমের সঙ্গে আসার কথা ছিল নেক্সট উইকে, স্পেশাল পারমিশন নিয়ে, তবেই এত চুপ করে বেচারা এলো। ভাবলো হঠাৎ দেখে পিলে চমকে যাবে তোমার। আমি চমকে যাইনি চাচি, খুব রাগ করেছি। এই লোকটাকে ডিল করা যে কি কঠিন, সব সময় আমায় জ্বালাচ্ছে। তোমার বড় চাচাও কিন্তু আমায় সর্বক্ষণ চালায়। এই পৃথিবীতে সবার জন্য একরকম জোর তৈরি করে দেওয়া আছে নিতু। কে কার যন্ত্রণায় ভুগবে সেটাও আগে থেকে ঠিক করা। আপনি জানেন বড় চাচি, তিনি এক কাগজে করে এতদিনের সব ঝগড়ার টপিকগুলো লিখে নিয়ে এসেছেন। আমি দেখলাম কোন দিন কত তারিখে আমি দেখি কি বলেছি সব নোট করা। আশ্চর্য! বেচারা, তোমায় দেখলেই তো সব ভুলে যায়, তাই হয়তো। বেচারা বলবেন না, তিনি সেই টপিক ধরে ধরে জবাবও লিখে এনেছেন। মানে আমায় কি বলবেন সেসব। ফাঁকে ফাঁকে সেই লিস্ট দেখে নিয়ে ঝগড়া চালাচ্ছেন। প্রতিটা পয়েন্ট ভীষণ দায়িত্ব নিয়ে বলছেন। তবে টপিকের সিরিয়াল মেনটেন করতে পারছেন না। মাঝে মধ্যে কোনো কোনো টপিক রিপিটও হয়ে যাচ্ছে। সব থেকে বেশি রিপিট হচ্ছে ডিভোর্স টপিকটা। একবার মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল, ব্যাস এখন সেটা টেপ রেকর্ডের মতো ওয়ান সং রিপিটার হয়ে বাজছে। আফরোজা হাসতেই থাকলেন একটানা। আপনি হাসছেন চাচি? আমার তো মনে হয় তার ঝগড়ার মতো চেইন রিয়াকশন পুরো কেমিস্ট্রিতেই নেই। তার কথাবার্তা নিয়ে রীতিমতো একটা রিসার্চ হতে পারে। আগার কথা গোড়ায়, গোড়ার কথা আগায় গুজে দিয়ে নিজে নিজেই ঝগড়া টেনে নিয়ে যাচ্ছেন। এর মধ্যে ইতিশা এলো। নিতু, ভাইয়া তোমাকে ডাকছে। বড় চাচি নিতুর মাথায় হাত রাখলেন। ঘরে যাও। নিতু অনিচ্ছায় বিছানা থেকে নামলো। শোনো, বেচারা কিন্তু খায়নি। নিতু উদাস স্বরে বলল, না খেলে না খেয়েছে, নিজের খাওয়া পড়ায় কোনো কমতি তো আমার চোখে পড়লো না। দেখতে আগের থেকে আরও ভালো হয়েছেন। হ্যাট অ্যান্ড বুট সবই ম্যাচ করে পড়েছেন। আমার তো মনে হয় সৌন্দর্য সচেতনতা আরও বেড়েছে। নিতু খাবার নিতে নিচে এলো। তিনি গোসল করেছেন কিনা কে জানে, হয়তো ঝগড়ার লিস্টে সেসব টপিক বাদ পড়েছে। সেই সব নিয়েই বসে আছেন। যেটা ভুলে গেছেন সেটা হয়তো রিভাইজ করছেন। সব বারোর জন্য শুধু নিতুর জন্যই, আর বাকি সবার জন্য গোলাপ পাপড়ি 2 হাতে ছিটাচ্ছেন। এখন ঘরে গেলে আবার তোপের মুখে পড়তে হবে। তার চেয়ে বরং আরও কিছুক্ষণ অপেক্ষা করা যাক। নিতু খাবার নিয়ে কিছুক্ষণ বসলো ডাইনিংয়ে। উফ, বুকের ভেতরটা এমন ছটফট কেন করছে ঘরে যাওয়ার জন্য। মাহবুবের রাগে মনে হচ্ছে মাথার রগ ফেটে যাবে। নিতুকে ভালোবাসার চাইতে একটা আগুনের গোল্লাকে ভালোবাসলেই ভালো হতো। আগুনের গোল্লা অন্তত সর্বক্ষণ কোলে নিয়ে রাখা যেত। আগুনের গোল্লা নিশ্চয়ই মাহবুবকে একা রেখে এদিক ওদিক হেঁটে হেঁটে চলে যেত না। কাছে থেকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিত। তাও তো থাকতো মাহবুবের সঙ্গে সঙ্গে। এতটা দিন পর সে এসেছে, অথচ নিতুর অবস্থা দেখো, বিকর্ষণে ধুম পড়ে গেছে। আরে বাবা, দূরে তো কম থাকলি না, এতদিন থেকেও আর দূরে থাকা কি? পাশে থেকে চোখ রাঙা, মার কাট, তবু পাশে থাক। বেশি রেগে গেলে থুতো দে মাহবুবের গায়ে, তবুও থাক। আচ্ছা, নিতুর শরীরে কি একটু টান পড়ে না মাহবুবের জন্য? ওর কি কোনো অভাববোধ হয় না মাহবুবের ছোঁয়ার জন্য? এসে যদি আজ রাতটা মাটি হয় তো? নিতুর তো কিছু আসবে যাবে না, যাবে তো মাহবুবের। মাহবুব ঘরে বসেই ফোন করলো নিতুকে। আশ্চর্য, ফোনও রিসিভ করছে না। এখন যদি সত্যি সত্যি আর ঘরে না আসে, নিজের বাড়ি হলে তাও চিৎকার চেঁচামেচি করে ঘরে তুলে নিয়ে আসা যেত। এখানে তো আর অভদ্রতা করা যায় না। শিট! মাহবুব বিছানা চাদরটা টেনে মেঝেতে ফেলে দিল। নিতু ছাড়া তার সুন্দর বিছানার দরকার কি? নিতু থাকলে সে পাথরের ওপরও খুশি হয়ে শুয়ে থাকতে পারে, কাটার ওপরও ঘুমোতে পারে, কিন্তু নিতু ছাড়া? ঘর গুছিয়ে রাখা হচ্ছে খুব। গোছানো ঘর দিয়ে মাহবুবের দরকারটা কি? কি দরকার? মাহবুব টেবিলে রাখা সব কাগজপত্র মেঝেতে ফেলে দিল। এইবার যদি নিতু ফোন না ধরে, তাহলে এই ঘরের প্রতিটা জিনিস সে ভেঙে গুঁড়ো করবে, প্রতিটা ইঞ্চি সে অগোছালো করবে, সব নষ্ট করে দেবে সে। এবারে ফোন ডায়াল করবার আগেই নিতু দরজা খুলে ভেতরে ঢুকলো। তোকে ফোন করছি, রিসিভ করছিস না কেন? ফোন তো ঘরে রাখা। ঘরে কোথায়? রিং বাজলে আমি শুনতাম। শোনেননি কারণ টোন অফ করা। রিংটোন অফ করার কারণ কি? যখন তখন ফোন করে যাতে কেউ আমায় বিরক্ত করতে না পারে সেজন্য। আমি যখন তখন ফোন করি? তুই কি বলতে চাইছিস আমি সারাদিন ফোন হাতে বসে বসে তোর নাম্বার ডায়াল করে ফোন স্ক্রিনে তাকিয়ে থাকি?